করি তোমরা সকলে সুস্থ আছো। আমাদের আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। জেনে গিয়েছো যে এই অধ্যায়ের আমরা বেশ কয়েকটি টপিকস আগের ক্লাসে আমরা পড়ে ফেলেছি। আমরা আজকে নতুন একটি টপিকস পড়ব। টপিকসটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা। 1861 সালের ভারতীয় পরিষদ আইন। 1861 সালের ভারতীয় পরিষদ আইনের গুরুত্ব। এই টপিকসগুলোর উপরে আজকের আমাদের ক্লাসগুলো আমরা উপস্থাপন করব। আজকের ক্লাসের শিক্ষণফলগুলো হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা কী সে সম্পর্কে বলতে পারবো। 1861 সালের ভারতীয় আইন সম্পর্কে বলতে পারবো। 1861 সালের ভারতীয় পরিষদ আইনের গুরুত্ব সম্পর্কে আমরা বলতে পারবো। শিক্ষণফলের আলোকে আজকের ক্লাসে যে ধরনের প্রশ্ন হতে পারে আজকের ক্লাস থেকে: এক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এই ধরনের প্রশ্ন বড় গল্প বা উদ্দীপকের মাধ্যমে গ ও ঘ বিভাগে আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন হলো 1861 সালের ভারতীয় পরিষদ আইন কিরূপ ছিল বা কেমন ছিল, বা পরিষদ আইন সম্পর্কে সংক্ষেপে লিখো। 3 নম্বর প্রশ্ন হলো 1861 সালের ভারতীয় পরিষদ আইনের গুরুত্ব আলোচনা করো, বর্ণনা করো। বা গল্প বা উদ্দীপকে একটি আইন সম্পর্কে বলা হবে, সেই আইনের সাথে এই আইনের কতটুকু মিল আছে বা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল বিচার বিশ্লেষণ করো। এ ধরনের প্রশ্ন হতে পারে। আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের প্রথম টার্মটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা প্রত্যেকে জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো ব্রিটেনের একটি বণিক সমিতি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নামটি ছিল একটি কোম্পানি নাম বা বেসরকারি মালিকানাধীন একটি ব্যবসায়ী সংগঠন বা সমিতি। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি শুধুমাত্র একটি কোম্পানি ছিল না, এটি বেশ কয়েকটি দেশের তারা এই নামটি ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করতো, যেমন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এ ধরনের বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। কিন্তু ব্রিটিশরা যে কোম্পানিটি গঠন করেছিল তার নাম হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের পূর্বে ব্রিটিশ শব্দটি যুক্ত করা হয়েছিল। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে বছরে 26 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে মুঘল সম্রাটের নিকট থেকে এক ফরমান বলে বাংলা, বিহার ও উড়িষ্যা রাজস্ব আদায়ের ক্ষমতা, অর্থাৎ দেওয়ানি সনদ লাভ করেন। এভাবেই 1757 সালে পলাশীর যুদ্ধে বিজয় অর্জন এবং 1765 সালে রাজস্ব আদায়ের আইনসঙ্গত অধিকার বা দেওয়ানি লাভ করে। কূটবুদ্ধি ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্লাইভ বাংলার তথা ভারতের মাটিতে ব্রিটিশ শাসনের ভিতকে মজবুত করতে সমর্থ হন। তারই উদ্যোগ, চাতুর্য, কূটবুদ্ধিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন একটি বিদেশি বেনিয়া কোম্পানি অতি দ্রুত এদেশে শাসক শ্রেণীতে পরিণত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলা তথা ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থা তারা আস্তে আস্তে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ব্রিটিশ যারা বেনিয়া ছিল এদের সময় নিম্নোক্ত অবস্থা বিরাজ করছিল, অর্থাৎ আমাদের যে বাংলা অঞ্চল বা ভারতের বাংলা অঞ্চল, এ সময়
তাদের যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা বিরাজ করছিল, আমি এখানে পয়েন্টটাকে উপস্থাপন করেছি যে 1 অর্থনৈতিক অবস্থা, 2 সামাজিক অবস্থা, 3 হিন্দু মুসলমানের অসম বিকাশ, 4 ভাগ করো ও শাসন করো নীতি। আমরা পয়েন্টগুলোর এখন ব্যাখ্যা করব। যেমন অর্থনৈতিক অবস্থা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন বিরাজমান ছিল, এ সময় অর্থনৈতিক অবস্থা কোম্পানি শাসনের পক্ষে ছিল। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা নিজেদের অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য সর্বদা চেষ্টা করত। এদেশের মানুষের বা দারিদ্র্য পীড়িত যে কৃষক সম্প্রদায়, যে কৃষক সমাজ, মধ্যবিত্ত সমাজ, অর্থাৎ এই অঞ্চলে মানুষদের কোনো সুখ দুঃখ কিংবা এদেশের মানুষের কোনো উন্নয়ন দূরে থাক, নিজেদের উন্নয়ন নিয়েই তারা ব্যতিব্যস্ত থাকতো। কীভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফুলে ফেঁপে উঠতে সহায়তা করা যায়, কিংবা এই কোম্পানিকে কিভাবে সম্পদের শীর্ষে আহরণ করা যায়, কিংবা ব্রিটিশ তাদের যে মূল দেশ ব্রিটেনে কিভাবে এদেশ থেকে সম্পদ পাচার করা যায়, সেই বিষয়ে তারা সর্বদা ব্যতিব্যস্ত থাকতো। এদেশের মানুষের উন্নয়ন তাদের কাছে কম গুরুত্বপূর্ণ পেত। তো এদিকে এই সময়ে এদেশের মানুষজন তারা অর্থনৈতিক অবস্থা শাসকদের মানে বিরোধিতার কারণে ভেঙে পড়ে এবং এক পর্যায়ে অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। 2 সামাজিক অবস্থা, সমাজের মধ্যে কিছু কিছু উপাদান যখন অসমভাবে বিকাশ লাভ করে, যেমন কিছু শ্রেণী হঠাৎ করে ধনী হয়ে যায় এবং কিছু শ্রেণী তারা হঠাৎ করে মধ্যবিত্ত শ্রেণী থেকে বা উচ্চ শ্রেণী থেকে তারা আহ, নিম্নে পতিত হয়, অর্থাৎ সমাজের নিম্নতম স্তরে পতিত হয়, দিনহীন অবস্থায় পতিত হয়। সেই সময় সমাজে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করে যে এক শ্রেণী হঠাৎ করে বড়লোক এবং এক শ্রেণী হঠাৎ করে গরিব হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। মাঝে সামাজিক যে বন্ধন, সামাজিক যে মিলিয়ে মিশে বাস করার যে উপাদান, যে শক্তি, যে কাঠামো, যে ভিত, এগুলো যখন নষ্ট হয়ে যায় তখন সমাজ কিন্তু একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত হয়। তো এই অবস্থা সৃষ্টি হয়েছিল যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা শাসন কার্যক্রম পরিচালনা করছিল। তারা কোনো গুরুত্ব দেয়নি, তারা মনে করতো সবসময় আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা লাভবান করতেই আমরা দেশে এসেছি, আমরা শাসন ক্ষমতা ভোগ করতে এসেছি। তো এই অবস্থার ফলে সামাজিক অবস্থা দেশে ভেঙে পড়ে এবং আস্তে আস্তে বিশৃঙ্খলার দিকে চলে যায়। 3 হিন্দু মুসলমানের অসম বিকাশ, এই বিষয়টি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হলো সমাজে হিন্দু মুসলমান সহ আরও নানা শ্রেণী বর্ণের ধর্মের লোকজন বসবাস করত, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু ক্ষমতা গ্রহণ করেছিল মুসলমানদের কাছ থেকে, তারা মুসলমানদেরকে শত্রু মনে করত। অন্যদিকে মুসলমান শ্রেণী তারা ব্রিটিশদেরকে শত্রু মনে করত। এর ফলে এই 2 শ্রেণী তারা একে অপরের শত্রুতে পরিণত হয় এবং আহ, অন্য শ্রেণী যাতে, মুসলমান শ্রেণী যাতে উপরে উঠতে না পারে, ব্রিটিশরা এই জন্য কোনো চেষ্টাই কখনো করেনি। এই সুযোগে হিন্দু সম্প্রদায় তারা সরকারের আনুকূল্য গ্রহণ করে এবং সমাজের স্তরে স্তরে পদে পদে এবং সমাজকে নেতৃত্ব স্থানীয় যারা থাকে সেই সকল পদে যে তারা হিন্দু শ্রেণী তারা অভিজাত সম্প্রদায় হয়ে ওঠে এবং মুসলমানদেরকে একটা অসম বিন্যাসের দিকে ঠেলে দেয়। 4 ভাগ করো শাসন করো নীতি, এর ইংরেজি হলো এটি একটি প্রবাদ বাক্য। এর ইংরেজি হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হিন্দু এবং মুসলমান এই 2 ধর্মীয় জাতিকে তারা ভাগ করে ফেলে। অর্থাৎ হিন্দু সম্প্রদায়কে মুসলমান শ্রেণীর বিরুদ্ধে আহ, লেলিয়ে দেয় এবং মুসলিম শ্রেণীদেরকে বলে যে ওরা তোমাদের শত্রু। অর্থাৎ 2 শ্রেণীর মাঝে শত্রুতা জিইয়ে রাখার জন্য এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বাত্মকভাবে কাজ করেছে, যাতে করে এই 2 শ্রেণী মারামারি বা বিভেদ করতে থাকুক আর ব্রিটিশরা তারা নিজেদের সাম্রাজ্য পরিচালনা করতে থাকুক। এটা হলো ব্রিটিশদের একটা পলিসি, এর নাম হলো ভাগ করো শাসন করো নীতি। ইংরেজি আমি আবারও বলছি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। পরের টপিকস হলো 1861 সালে ভারতীয় পরিষদ আইন কিরূপ ছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ ব্রিটিশ ভারতে একটি যুগান্তকারী ঘটনা, বা এর প্রভাব ছিল খুব যুগান্তকারী। এর ফলে 1858 সালে মহারানী রাজকীয় ঘোষণা এবং
1858 সালের ভারত শাসন আইন দ্বারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসানে ঘটানো হয়। ভারতবর্ষের যাবতীয় বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের উপর অর্পিত হয়। এ সময় ভারতীয় জনগণের সহযোগিতা লাভ, আইন পরিষদের ক্ষমতা নির্ধারণ, ত্রুটিপূর্ণ আইনগুলো সংশোধন, পরিমার্জন করার লক্ষ্যকে সামনে রেখে ব্রিটিশ সরকার নতুন করে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে। গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর সুপারিশের ভিত্তিতে ভারত সচিব স্যার চার্লস উড ব্রিটিশ কমন সভায় একটি বিল পেশ করেন। এই বিলটি 1961 সালের এই বিলটি 1861 সালের 1 আগস্ট রানীর সম্মতি লাভ করে এবং আইনে পরিণত হয়। এই আইন 1861 সালে ভারতীয় পরিষদ আইন নামে খ্যাত। এই আইনের প্রধান ধারা বা বৈশিষ্ট্য। 1861 সালে ভারতীয় পরিষদ আইনের প্রধান ধারা বা বৈশিষ্ট্যসমূহ আমি এখানে পয়েন্ট আকারে উপস্থাপন করেছি, তোমরা পয়েন্ট আকারে এটি বারবার প্র্যাকটিস করবে। 1 নম্বর পয়েন্ট হলো আইনসভা গঠন। 2 নম্বর হলো গভর্নর জেনারেল নির্বাহী পরিষদ গঠন। 3 পোর্টফোলিও পদ্ধতি। 4 গভর্নর জেনারেলের ক্ষমতা। ক প্রয়োজন বোধে যে কোনো প্রদেশের সীমানা পরিবর্তনের ক্ষমতা গভর্নর জেনারেলকে প্রদান করা হয়। খ জরুরি অবস্থাকালীন সময় 6 মাস মেয়াদের অধ্যাদেশ জারি করার ক্ষমতা গভর্নর জেনারেল বা ভাইসরয়ের হাতে অর্পণ করা হয়। গ গভর্নর জেনারেল ব্যবস্থাপক পরিষদের যে কোনো বিল বা আইন ভিটো প্রয়োগ করে নাকচ করে দিতে পারতেন। 6 সেনাবাহিনী প্রধান পদে মনোনীত। 7 নির্বাহী পরিষদের বৈঠক পরিচালনা করা। 8 বিভাগীয় পদ্ধতি প্রবর্তন। 9 প্রাদেশিক সরকারগুলোর ক্ষমতা প্রদান। 10 বাংলায় গভর্নর নিয়োগ। এই আইনের এই সকল ধারা বা বৈশিষ্ট্য ছিল, এগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়ে মনে রাখার চেষ্টা করবে। 1861 সালে ভারতীয় পরিষদ আইন নিঃসন্দেহে ভারতের ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা মাইল ফলক। কেননা এই আইন দ্বারা সীমিত আকারে হলেও ভারতীয় জনগণকে ব্রিটিশ আইন প্রণয়নে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। এর ফলে ব্রিটিশ সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতীয় জনগণের ইচ্ছা, অনুভূতি ও রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা সম্পর্কে জানার সুযোগ লাভ করেন। এই আইন দ্বারা গভর্নর জেনারেল লর্ড ক্যানিং কর্তৃক নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে এক বা একাধিক দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করা, পোর্টফোলিও পদ্ধতির প্রবর্তন। ফলে ভবিষ্যতে ভারতের ক্যাবিনেট প্রথার শুভ সূচনা হয়। তোমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে পোর্টফোলিও পদ্ধতি কী, বা পোর্টফোলিও পদ্ধতি তোমরা যদি কেউ না বুঝে থাকো তাহলে এর উত্তর কিন্তু এখানেই আমি দিয়ে দিয়েছি। যে এই যে 1861 সালে যে ব্রিটিশ যে আইন, এই আইনের দ্বারা গভর্নর জেনারেল লর্ড ক্যানিং কর্তৃক নির্বাহী পরিষদের যে সদস্যগুলো ছিল তাদের মধ্যে এক বা একাধিক দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করার যে পদ্ধতি, এটিকে বলা হচ্ছে পোর্টফোলিও পদ্ধতি। এই আইন বলে লর্ড ক্যানিং 1862 সালে পাতিয়ালার মহারাজা, বেনারসের রাজা এবং দিনকর রাঢ়কে নবগঠিত আইন বা ব্যবস্থাপক সভার সদস্য মনোনীত করায় ভারতীয় অভিজাত শ্রেণী খুব খুশি হয় এবং ব্রিটিশ সরকারের সাথে তাদের সখ্যতার মনোভাব সৃষ্টি হতে থাকে। 1861 সালে ভারতীয় পরিষদ আইনের গুরুত্ব, আমরা এখন এই টপিকসটির উপরে আলোচনা করব। ব্রিটিশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ইংরেজদের জনগণের মনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করে। সরকারের উচ্চ পদগুলোর ইংরেজ সিভিলিয়ানদের জন্য সংরক্ষণ করার দরুন সমালোচনা আরম্ভ হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর জনমতকে জাগিয়ে তোলে এবং সরকারের সমালোচনা দ্বারা রাজনৈতিক চেতনার প্রসার ঘটায়। লর্ড লিটনের প্রতিক্রিয়াশীল শাসননীতি ভারতীয় শিক্ষিত শ্রেণীর মধ্যে তীব্র বিক্ষোভের সৃষ্টি করে। লর্ড লিটনের সংবাদপত্র দমন আইন এবং অস্ত্র আইনে এর বিরুদ্ধে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তীব্র আন্দোলন শুরু করেন। লর্ড লিটনের আমলে ইলবার্ট বিল সম্পর্কে বিতর্ক আরম্ভ হলে ব্রিটিশ শাসকদের জাতি বৈষম্য নীতির উগ্রতা ধরা পড়ে। 1885 সালে ভারতীয় ব্রিটিশ শাসকদের যে জাতি বৈষম্য নীতির
উগ্রতা ধরা পড়ে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে ভারতীয়দের দাবিগুলো আরও তীব্র হয়ে উঠতে থাকে। এই প্রেক্ষাপটে ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড ডাফরিন আইন পরিষদগুলোর সংস্কারের উদ্দেশ্যে স্যার চার্লস অ্যাসিশন ও জেমস ওয়েশট ল্যান্ডকে নিয়ে একটি কমিটি নিয়োগ করেন। উক্ত কমিটি 1888 সালের 10 অক্টোবর তাদের রিপোর্ট পেশ করে। কমিটির সুপারিশের ভিত্তিতে ভারত সচিব লর্ড ক্রস এর চেষ্টায় ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উপস্থাপন করা হয়। 1892 সালে সংশোধিত আইনে রূপান্তরিত হয়। এই আইনটি 1892 সালে ভারতীয় পরিষদ আইন নামে পরিচিত। ধারা বা বৈশিষ্ট্য। 1892 সালে ভারতীয় কাউন্সিল আইনের বৈশিষ্ট্য হল কেন্দ্রীয় আইন পরিষদের গঠন, প্রাদেশিক আইন পরিষদের গঠন, নির্বাচন বিধি। নির্বাচন বিধির মধ্যে যেগুলো ছিল: ক কেন্দ্রের নির্বাচন বিধি, খ প্রদেশের নির্বাচন বিধি। 4 হলো সাংবিধানিক গুরুত্ব, ক প্রতিনিধিশীল শাসনের ভিত্তি স্থাপন, খ নির্বাচন নীতির স্বীকৃতি, গ আইনসভার আর্থিক ক্ষমতা, ঘ সদস্য সংখ্যা বৃদ্ধি, ঙ প্রশ্ন জিজ্ঞাসার অধিকার, চ সংসদীয় পদ্ধতির সূচনা। আজকের ক্লাসের আমরা মূল্যায়নে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া আছে। তোমরা এই প্রশ্নগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি। আমাদের আজকের ক্লাস আমরা শেষের দিকে চলে এসেছি। তোমাদের আজকের ক্লাস সম্পর্কে কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আর এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা উত্তর দিয়েছি শেষে, এগুলো তোমরা মিলিয়ে নেবে, নিজ উদ্যোগে মিলিয়ে নেবে। আজকের ক্লাসের উপর ভিত্তি করে একটি বাসার কাজ তোমাদের দিচ্ছি। প্রশ্নটি তোমরা বড় প্রশ্নের আকারে লিখে এর সমাধান করবে। যেমন 1892 সালের পরিষদ আইনের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সকলকে ধন্যবাদ।